শিমুলিয়া ঘাটে আজও ঈদে ঘরমুখ মানুষের ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিজিবি। জনশূন্য পাটুরিয়া ঘাট। করোনার ঝুঁকি উপেক্ষা করে আজও ঢাকা ছাড়ছে মানুষ। বাস ও ফেরিঘাট বন্ধ থাকায় বিকল্প উপায়ে যাত্রা। দেশে 7 দিনেই শেষ হচ্ছে করোনা টিকার মজুদ। দ্বিতীয় ডোজ পাননি অনেকেই, দ্রুত টিকা সংগ্রহের চেষ্টা। করোনা মহামারীর 1 বছর পরও স্বাস্থ্য খাতে জনবল সংকট। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ হবে 1 লাখ। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মৃত্যু, মোট প্রায় 33 লাখ। ভারতে আবারও 4 লক্ষাধিক শনাক্ত। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। নানা সতর্কতা ও নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া ফেরিঘাটে আজও ঘরে ফেরা মানুষের ঢল। জরুরি সেবা নিশ্চিতে সকাল থেকে মাত্র 2টি ফেরি চলাচল করতে থাকায় ফেরিপাড়ের অপেক্ষায় ঘাট এলাকায় ভিড় করেছেন হাজারো মানুষ। তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছে বিজিবি। সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যক্তিগত ভাড়া করা গাড়িতে করে ঘাটে জড়ো হন অসংখ্য মানুষ। গাড়ি না পেয়ে অনেকে ঘাটে পৌঁছাতে পায়ে হেঁটে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। অস্বাভাবিক ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ ও বিজিবি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি সেবা নিশ্চিতে চালু থাকা 2টি ফেরিতেই গাদাগাদি করে চাপছে মানুষ। অনেকে আবার বিকল্প উপায়ে ইঞ্জিন চালিত ট্রলারে চেপে নদী পার হচ্ছেন। তবে পাটুরিয়া ঘাটে সকাল থেকে তেমন একটা যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়নি। ঘাট এলাকায় বিজিবি মোতায়েনের কথা থাকলেও পাটুরিয়ায় তাদের দেখা যায়নি। ফেরিঘাটের পরিস্থিতি নিয়ে আরও জানাতে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, নিষেধাজ্ঞার পরও ঘাটে ভিড় করছে মানুষ, তাদের ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ? বিজিবি বা পুলিশের বক্তব্য কি? দেখুন, আমরা সকাল থেকে দেখছিলাম বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি কিন্তু শিমুলিয়া ঘাটে ততই বাড়ছে এবং পারাপারের অপেক্ষায় কিন্তু এখানে আসলে এই মুহূর্তে ঠিক কত হাজার মানুষ এখানে রয়েছে এটি কিন্তু আসলে সুস্পষ্ট ভাবে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা সকাল থেকে দেখেছি যে পুলিশ এবং 2 পল্টন যে বিজিবি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু যাত্রীদের এই উপচে পড়া ভিড় আসলে কোনোভাবেই সামাল দিতে পারছেন না। তারা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে এই যাত্রীদের ঘাটে আসাতে আটকানোর চেষ্টা করলেও আসলে বিকল্প পথে নানা উপায়ে কিন্তু মানুষ প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ হেঁটেও ঘাট এলাকায় এসে জড়ো হচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই ভিড় বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিন্তু বিপুল সংখ্যক যাত্রী নিয়ে ফেরি ফরিদপুর এই ঘাট থেকে ছেড়ে গেছেন। জরুরি সেবায় যে অ্যাম্বুলেন্স পারাপারের জন্য যে 2টি ফেরি চালু রয়েছে সেই ফেরিগুলোতে কিন্তু অ্যাম্বুলেন্স বা জরুরি যে পণ্যবাহী যানবাহন যাওয়ার কথা রয়েছে তাতে কিন্তু আসলে সেগুলো যেতে পারছে না এবং মানুষ কিন্তু সেগুলোতে এত বেশি পরিমাণ ভিড় জমাচ্ছে, এতে কিন্তু অ্যাম্বুলেন্স গুলো পারাপারে আসলে বিঘ্নতা ঘটছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে ঘাট এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু আসলে ইঞ্জিন চালিত যে ট্রলার গুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে গেছে এবং নৌ পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে এই পর্যন্ত সকাল থেকে কিন্তু 8টি ট্রলার তারা আটক করতে সক্ষম হয়েছে। এবং এই পরিস্থিতি আসলে নিষেধাজ্ঞার পরেও মানুষ আসলে কেন এইভাবে আসলে এই ঘাটে এসে জমাট বাঁধছে এবং জড়ো হচ্ছেন পারাপারের অপেক্ষা, এটি নিয়েও কিন্তু আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে আসলে তাদের ঢাকার যে কর্মস্থল রয়েছে তাদের বেশিরভাগেরই কর্মস্থল ছুটি হয়ে যাওয়ায় তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকায় তাদের রাজধানীতে থাকার কোনো সুযোগ থাকছে না, তাই বাধ্য হয়েই কিন্তু তারা গ্রামের বাড়িতে ছুটছেন। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিআইডব্লিউটিসির সাথে
সাথেও কথা বলেছি, তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যে ফেরি বন্ধের যে নির্দেশনা রয়েছে সেটি তারা যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তবে সকাল থেকে আসলে যাত্রীদের এত পরিমাণ ভিড় আসলে এই ঘাটে বাড়ছে, এতে করে আসলে তারা রীতিমতো এই যাত্রী চাপ সামলাতে প্রতি মুহূর্তে আসলে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে যাত্রীদের যে প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের ভিড় ঠেকাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এতে কিন্তু প্রতি মুহূর্তেই যাত্রীদের সাথে কিন্তু প্রশাসনের একটি বাক বিতর্ক সৃষ্টি হচ্ছে। এবং এরা কিন্তু দীর্ঘক্ষণ পারাপারের অপেক্ষায় থেকে আমাদের যারা এখানে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তাদের উপরেও কিন্তু তারা চড়াও হচ্ছেন, আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো ঘাট পরিস্থিতি আসলে যে মানুষের যে সমাগম সেটি ঠেকাতে যে লকডাউন সহ এই ফেরি বন্ধের যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটি আসলে কিন্তু মানুষের এমন উপস্থিতির কারণে কোনোভাবেই আসলে ঠেকানো সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাটের এখনকার সবশেষ তথ্য। শুভ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, পাটুরিয়া ঘাটে যাত্রীর ভিড় না থাকার কারণ কি? কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? দেখুন, আপনাকে আমি যদি একটি ছবি দেখাই আমার সামনে, আহ, আহ, যদি আপনাকে আমি একটু দেখাই যে বিজিবি সদস্য তো পাটুরিয়া ঘাটে নেই। তো আমাদের মানিকগঞ্জের যে জেলা পুলিশ আছে তারা কিন্তু এখন এখানে বসে অলস সময় পার করছেন। এই অলস সময় পার করার একটি কারণ হলো যে বুঝতেই পাচ্ছেন যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট একেবারেই জনশূন্য এবং যারা আসছেন অর্থাৎ কাটা পথে এবং বিভিন্ন পন্থায় যারা আসছেন তারা কিন্তু এখন আমার এই ঘাটে এই ৩ নাম্বার ঘাটে এই আমার দেখছেন অদূরেই শাহ আলী ফেরির সামনে তারা কিন্তু অপেক্ষমান আছেন। তারা কিন্তু যেতে পারছেন না। এই সামনে যে ফেরিটা দেখছেন শাহ আলী, এই ফেরিটা কিছুক্ষণ আগে রাজবাড়ী থেকে দৌলতদির থেকে তারা এইমাত্র এসেছেন কিছু যানবাহন নিয়ে। সেই যানবাহন নামিয়ে দেওয়ার পরে তারা চলে গেছেন এবং ফেরিটি এখন বন্ধ করে রাখা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আর একটা বিষয় হলো যেটা যে আমি কথা বলেছিলাম মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার জনাব রিফাত রহমান শামীম সাহেবের সাথে যে আজকে কালকে এত মানুষের চাপ ছিল, গাড়ির যানবাহনের চাপ ছিল, আজকে কেন সেই বিষয়টা দেখা যাচ্ছে না। তিনি যেটা আমাকে জানিয়েছেন, মানিকগঞ্জের দুটি সীমান্তবর্তী এলাকা আছে, একটি হলো মানিকগঞ্জ সিংগার হেমায়তপুরের ধল্লা এবং আরেকটি হলো ঢাকা রিচা মহাসড়কের 12 বাড়ি এলাকা। সেখানে তাদের জেলা পুলিশের পক্ষ থেকে জোরালো চেকপোস্ট করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা ঢাকা থেকে আসার চেষ্টা করছেন তাদেরকে আবার উল্টো পথে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এই কারণে হয়তো পাটুরিয়া ঘাট জনশূন্য, এই বিষয়টা তিনি আমাদেরকে জানিয়েছেন। আবার আরেকটি বিষয় আমরা জানতে পেরেছি যে যেহেতু কালকে একটি সিদ্ধান্ত হয়েছে যে আজকে সকাল থেকে বিজিবি মোতায়েন থাকবে এবং তারা এই বিষয়টা টোটালি নিয়ন্ত্রণে নিয়ে নিবে, যে কারণে এই ভয়ে হয়তো অনেকেই এই পাটুরিয়া ঘাটে আসেনি এবং আজকে যে কারণে পাটুরিয়া ঘাট একেবারেই জনশূন্য রয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে কিন্তু এই যানবাহন এবং যাত্রী পারাপারের জন্য 16টি ফেরি এখানে নিয়োজিত রয়েছে। এর মধ্যে লাশবাহী গাড়ি এবং জরুরি অ্যাম্বুলেন্স পারাপারের জন্য 2টি ফেরি কর্তৃপক্ষ রেখেছিলেন, কিন্তু আমরা দেখেছি প্রায় 4-5টি ফেরি কিন্তু এখন নিয়মিত চলাচল করছে এবং তারা একেবারে চলাচলে যে খালি চলাচল করতেছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সর্বশেষ অবস্থা। শিমুলিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা ঝুঁকি ঠেকাতে একদিকে যেমন দূরপাল্লা বাস বন্ধ, অন্যদিকে পাটুরিয়া ও শিমুলিয়ায় ফেরিঘাট বন্ধ। তারপরও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ঈদে ঘরমুখো মানুষের ভিড়। দূরপাল্লা বাস বন্ধ থাকায় ঢাকা ছাড়তে অটোরিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস, লেগুনা, মোটরসাইকেল ও ট্রাকে উঠছেন মানুষ, দিচ্ছেন কয়েকগুণ বেশি ভাড়া। তবে রাজধানীতে পুলিশের নজরদারি আগের চেয়ে অনেকটা বেড়েছে। বিভিন্ন যানবাহন আটকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। যাত্রীরা বলছেন ভোগান্তি এড়াতে আগেভাগেই গ্রামে যাচ্ছেন তারা। এসব যানবাহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, উপেক্ষিত সামাজিক দূরত্ব। পুলিশ বলছে নানা অজুহাতে মানুষ বাড়ি যাচ্ছে, তবে আন্তঃজেলা বাস যাতে চলতে না পারে সেজন্য কাজ করছেন তারা। লকডাউনের মধ্যে ঘরে ফেরা মানুষের চাপে সকাল থেকে ব্যস্ত সড়ক মহাসড়ক। আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান।
আবুল, গাজীপুরে মহাসড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আন্তজেলা বাস কি চলাচল করছে? আপনি যেমনটা জানিয়েছিলেন যে করোনা মহামারী উপেক্ষা করে মানুষ কিন্তু গ্রামে ঈদের স্বজনদের সাথে ঈদ কাটাতে এখন শেষ মুহূর্তে বাড়ি ছুটছেন এবং এই ভিড় কিন্তু এখন আমরা লক্ষ্য করেছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা সহ বেশ কয়েকটি পয়েন্টে। আপনি জানেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই চান্দনা চৌরাস্তা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে কিন্তু সকাল থেকেই মানুষের ভিড় এবং জটলা বেড়েছে, পাশাপাশি যানবাহনের চাপও কিন্তু রয়েছে। এক্ষেত্রে যে ময়মনসিংহগামী গাড়ি, সেই আন্তঃজেলার গাড়িও কিন্তু আমি দেখতে পেয়েছি বেশ কয়েকটি, এবং এই বিষয়টি নিয়ে আমি পুলিশের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে আন্তঃজেলা গাড়ি যাতে চলাচল করতে না পারে সেই ব্যাপারে তারা তৎপর হয়েছেন এবং বেশ কয়েকটি মামলাও দিয়েছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এখানকার চিত্রগুলো, এখানে কিন্তু সকাল থেকেই মানুষের আনাগোনা বেড়েছে এবং মানুষ যে যেভাবে পারছে সেভাবে কিন্তু ঘরে ফিরছেন। অনেকে অটো রিক্সা, সিএনজি এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোতে করে ভেঙে ভেঙে যাচ্ছেন। আপনি জানেন যে ময়মনসিংহের ভালুকা গাজীপুরের সীমান্তবর্তী এলাকা এবং চন্দ্রার পরে কালিয়াকৈরের পরে হচ্ছে টাঙ্গাইল জেলা। তো এই এলাকাগুলোতে মানুষ কিন্তু ভেঙে ভেঙে সেই সীমানা পৌঁছে সেখান থেকে অন্য গাড়িতে করে কিন্তু তাদের গন্তব্যে যাচ্ছেন। তবে যাত্রীরা যেটা জানিয়েছেন যে এই যে গন্তব্যে যেতে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে, বিশেষ করে অনেক ভাড়া তাদেরকে দিতে হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। আর সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধির যে বিষয় সেটি কিন্তু এখানে কোনোটাই মানা হচ্ছে না। পরিবহন শ্রমিক, মালিক এবং চালকরা যেমন মানছেন না, অনেক যাত্রীও কিন্তু এই বিষয়টি আমলে নিচ্ছেন না, অনেকে মাস্ক ব্যবহার করছেন না এবং গণপরিবহনগুলোতে যে হ্যান্ড স্যানিটাইজার থাকার কথা সেই স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম কিন্তু এখানে নেই। ফলে মানুষ কিন্তু অসচেতনভাবে এবং গাদাগাদি করেই তারা গন্তব্যে ছুটছেন। আর হাইওয়ে পুলিশ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলছেন যে এই সকল স্বাস্থ্যবিধি মানার জন্য তারা কাজ করছেন এবং আন্তঃজেলা বাস যাতে না চলাচল করতে পারে ইতিমধ্যে তারা 2টি বাসকে জরিমানা করছেন এবং তাদের যে তৎপরতা সেটি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। দেশে 7 দিনের মধ্যেই শেষ হচ্ছে করোনা টিকার মজুদ। এখনই অনেক কেন্দ্রে মিলছে না প্রয়োজনীয় ডোজ, ফলে টিকা না পেয়ে ফেরত যেতে হচ্ছে অনেককে। দেশে কবে টিকা আসবে তাও বলতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কোনো উৎস থেকে অন্তত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহের চেষ্টা চলছে। টিকা দিতে না পেরে এই ক্ষোভ, রোদ গরমে প্রত্যেকে লাইনে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়। এসেছেন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে, কিন্তু টিকা না নিয়েই ফেরত যেতে হয়েছে অনেককে। ভ্যাকসিন দিতেছে, লাইনে দাঁড়াইছি, কাছাকাছি আসছি, এখন বলছে যে নাই, আজকে আর হবে না। মেসেজ না দিলে আমরা কি আসছি? আমি তো মেসেজ পাই আসছি, আমাকে 8 তারিখে আসতে বলছেন আসছি। শনিবার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে টিকার জন্য আগের দিন SMS করা হয় 700 জনকে, কিন্তু টিকা বরাদ্দ আসে মাত্র 400 ডোজ। অনেক মানুষ অপেক্ষায় থাকায় আরও 200 ডোজ আনা হলেও শেষ পর্যন্ত ফেরত গেছেন অনেকে। 2 ঘন্টা লাইনে আসছিলাম, এরপরে আসি শুনি লাইন থেকে লাইনে আইতে আইতে এই পর্যন্ত আসছি। আসার পরে আমাদের জানাইলো যে ভ্যাকসিন নাই। এটা তো আমাদের হয়রানি না, আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য এটা ফালায় রেখে এসে এখানে প্রতিদিন লাইনে দাঁড়ানো। রিসেন্টলি তো এটাকে ডোজ ভায়ালগুলি কমিয়ে দিচ্ছে, আমরা তো সেই হিসেবে আমরা ভায়ালটা আনি। ভায়াল যেহেতু কমে গেছে তো স্বাভাবিকভাবে ওই ডোজটা কমে যাচ্ছে, কিন্তু মানুষজন তো আসছে, মানুষ তো আসবে। দেশে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন 58 লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নিয়েছেন 34 লাখ। এখনও ঘাটতি 14 লাখ ডোজ। সরকারের হাতে থাকা 10 লাখ ডোজ টিকা শেষ হবে এ সপ্তাহেই। আপাতত দ্বিতীয় ডোজ পাচ্ছেন না 14 লাখ মানুষ। তাই জোর প্রচেষ্টা দ্বিতীয় ডোজের জন্য আপাতত 20 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সংগ্রহ করা। আমরা আশা করছি যে আমরা মোটামুটি এ মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা টিকা কার্যক্রম চালাতে পারবো। সবারই এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি, আশা করছি যে 8 সপ্তাহ হওয়ার পরে যদি দেয়া নাও যায়, 12 সপ্তাহের মধ্যে যাতে দেওয়া যায়, নিশ্চিত করা যায়, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। চীন, রাশিয়া, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। উৎপাদনের প্রস্তুতিও চলছে। এ মাসের শেষে জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে আসছে ফাইজারের 1 লাখ ডোজ টিকা। 2 ডোজ করে এই টিকা পাবেন 50,000 মানুষ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। বিদেশি চক্রের সাহায্যে অনলাইনে গুজব ছড়িয়েছে হেফাজত, তাণ্ডব চালাতে বাধ্য করেছে মাদ্রাসা ছাত্রদের। নিম্নমানের সেমাইয়ে সয়লাব রংপুরের বাজার, নোংরা পরিবেশে তৈরি করে বিক্রি হচ্ছে নামি ব্র্যান্ডের মোড়কে। ভারতীয় ধরন ৮ নমুনা পরীক্ষায় ৬টিতে পাওয়া গেছে এই ভ্যারিয়েন্ট। এর মধ্যে 2টি ডাবল মিউট্যান্ট ভাইরাস, যাকে বিপজ্জনক বলছেন অণুজীব বিজ্ঞানীরা। আক্রান্তরা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভারতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা। সেখান থেকে করোনা পজিটিভ হয়ে বেনাপোল দিয়ে 10 দিন আগে দেশে ফেরেন 8 জন। পরে তাদের রাখা হয় আইসোলেশনে। বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে 2 জনের মধ্যে পাওয়া গেছে ডাবল মিউট্যান্ট ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট। বেনাপোলে অনেক মানুষ যাতায়াত করে, ফলে যে কোনো সময় আমরা যদি প্রতিটি রোগীকে পর্যবেক্ষণ না করি এবং তাদের শনাক্ত না করি যে এটি কোন ধরনের, তাহলে সহজে এটি কিন্তু বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। এবং যখনই ছড়িয়ে পড়বে তখন সাউথ আফ্রিকার মতো দেখাচ্ছে আরেকটি নতুন ঢেউ, অতিরিক্ত সংক্রমণের সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এর আগে 28 এপ্রিল যশোর থেকে ও 29 এপ্রিল ঢাকা থেকে সংগ্রহ করা নমুনাতেও শনাক্ত হয় ভারতীয় ধরন। পরে ঢাকা ও যশোর থেকে সংগ্রহ করা নমুনায় আরও 2 জনের ভারতীয় ধরন শনাক্ত হয়। বিভিন্ন হাসপাতালে তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সবাই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি যারা তাদের সংস্পর্শে এসেছিল এরকম বা তাদের উপসর্গ আছে কিনা সেই সব বিষয় নিয়ে এটা পরবর্তীতে বাড়তে পারে যদি আমরা না সতর্ক হই। দেশে ভারতীয় ধরন এমন সময় শনাক্ত হলো যখন হাজারো মানুষ স্বাস্থ্যবিধি না মেনে গ্রামে ফিরছেন। ঈদের কেনাকাটায় মার্কেটগুলোতে পা ফেলার জায়গা নেই। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের যে উদ্বিগ্নতার বিষয় তা না, এটা সবারই উদ্বিগ্ন হওয়ার বিষয় যে এইভাবে আসলে আমাদের চলাফেরা করা উচিত না। যেই মানুষটা মৃত্যুবরণ করবে সেই মানুষটা আপনার পরিবারের মানুষ, কাজে আপনারই আগে উদ্বিগ্ন হওয়া উচিত যেন আমি এই সংক্রমিত না হই, আমি আমাকে সংক্রমিত না করি এবং আমার পরিবারকে সংক্রমিত না করি। ভারতীয় ধরনকে বলা হচ্ছে অধিক সংক্রমণশীল। এরই মধ্যে 22 দেশে ছড়িয়েছে এই ধরন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভারতীয় ধরনটির নাম B1617। বলা হচ্ছে এটি যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা ও ব্রাজিলের ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন এটি মানুষের শরীরের অ্যান্টিবডি এড়িয়ে যেতে পারে। এর মধ্যে বাংলাদেশ সহ 22টি দেশে শনাক্ত হয়েছে এই ধরন। মিউটেশন ঘটিয়ে রূপ বদল করা যে কোনো ভাইরাসেরই বৈশিষ্ট্য। এর মাধ্যমেই তৈরি হয় একই ভাইরাসের নানা ধরন। যুক্তরাজ্য, সাউথ আফ্রিকা, ব্রাজিলের পর ভারতে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর নাম দেয়া হয়েছে B1617। এটি শনাক্ত হয় অক্টোবরে। মহারাষ্ট্রে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 361টি নমুনা পরীক্ষায় 220টিতে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়। এরই মধ্যে ছড়িয়েছে বিশ্বের 22টি দেশে। যুক্তরাষ্ট্রের লুজিয়ানা স্টেট বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট জেরেমি কামেল জানান, ভারতীয় ধরনটি ইমিউন সিস্টেমের অ্যান্টিবডি খুব কৌশলে এড়িয়ে যেতে পারে। এর সাথে একমত পোষণ করেছেন আরও অনেক গবেষক। তবে ভাইরাসটি কত দ্রুত ছড়ায় তা সুনির্দিষ্ট প্রমাণ এখনও মেলেনি। গবেষকরা বলছেন এটি নিশ্চিত হতে যতটা নমুনা পরীক্ষা হওয়া প্রয়োজন ভারতে এখনও তা হয়নি। বারবার ধরন বদল করায় করোনার টিকার কার্যকারিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তবে বিজ্ঞানীরা মনে করেন এরই মধ্যে যেসব টিকা আবিষ্কার হয়েছে করোনার নতুন ধরন মোকাবিলায় তা যথেষ্ট কার্যকর। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ রোধে ভারতের সাথে স্থল সীমান্ত আরও 14 দিন বন্ধ থাকবে। শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত 26 এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল যোগাযোগ বন্ধ রয়েছে। স্থলপথে ভারত থেকে যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও পণ্যবাহী যানবাহন চলাচল অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ 15 দিনের কম, শুধু তারা বেনাপোল, আখাউড়া
ও বুড়িমারি সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরতে আগ্রহীদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে। বিশেষ ছাড়পত্র নিয়ে প্রতিদিনই ভারত থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে দেশে ফিরছে মানুষ। এর মধ্যেই শনিবার দেশে করোনায় ভারতীয় ধরন শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে জানাতে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝারুল, দেশে করোনার ভারতীয় ধরন শনাক্তের পর সীমান্তে বিশেষ কোনো সতর্কতা নেওয়া হয়েছে কিনা, আর পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকেরা কি স্বাস্থ্যবিধি ঠিকমতো মেনে চলছেন? তবে লালমনিরহাট বুড়িমারি সীমান্ত বা 0 পয়েন্ট আমরা যেটা বলি ইমিগ্রেশন বা স্থলবন্দর দিয়ে প্রতিদিনে ভারতীয় এবং ট্রাক মালামাল আসছে, ট্রাক করে মালামাল আসছে এবং বাংলাদেশ থেকে ভারতে মালামাল যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি সেখানে শুধু কোনো মানে স্ক্যানিং কোনো মেশিন না থাকার কারণে করোনা শনাক্ত করা যাচ্ছে না। শুধুমাত্র থার্মোমিটার দিয়ে তাদের চেক আপ করা হচ্ছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এতে করে ভারতীয় যারা চালক, ট্রাক চালক, তারা বাংলাদেশে প্রবেশ করতেছে এবং বাংলাদেশের যারা ট্রাক চালক তারা ভারতে প্রবেশ করতেছে। এতে করে ভারতীয় যারা ট্রাক বাংলাদেশে প্রবেশ করতেছে, এতে কিন্তু দেখা যাচ্ছে যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে, কারণ সেখানে কোনো নিরাপত্তা কোনো ব্যবস্থা নেই। যে ট্রাক চালকরা আসবে, থাকবে কোথায়, যাবে কোথায়, কি হবে, কোথায় কোন অবস্থানে থাকবে, এই কোনো নিরাপত্তা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমি যদি বলি যে লালমনিরহাট আমাদের বুড়িমারি ইমিগ্রেশন দিয়ে এই 26শে এপ্রিল থেকে এ পর্যন্ত 110 জন আর আমাদের ভিসাধারী যারা যাত্রী রয়েছেন, পাসপোর্টধারী, তারা বাংলাদেশে প্রবেশ করেছেন। কিন্তু এর মধ্যে আমরা কোন করোনা রোগী না পেলেও 27 জন মেডিকেল ভিসা যারা ভারতে গিয়েছিলেন তাদেরকে বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে এবং একজন হোম কোয়ারেন্টাইনে রয়েছে, বাকি 82 জন বিভিন্ন প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর আমাদের লালমনিরহাটের যে সীমান্তবর্তী একটি জেলা, এই সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে বিভিন্ন পয়েন্টগুলোতে বিভিন্ন সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নাই। আর বিশেষ করে আমার দহগ্রামের কথা যদি বলি, সেখান থেকে এ পর্যন্ত 16 জন ভারতীয় নাগরিক, বাংলাদেশের নাগরিক বাংলাদেশে প্রবেশ করে অবৈধ পথে। এই কারণে বিজেপি তাদের 16 জনকে আটক করে তারা জেলে হাজতে প্রেরণ করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। লালমনিরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আইনগত দিক নিয়ে আইন মন্ত্রণালয়ে আজ মতামত দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার বৈঠকে বসে মেডিকেল বোর্ড। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদনের ফাইল গত বৃহস্পতিবার আইনমন্ত্রীর কাছে পৌঁছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি তরল খাবার খাচ্ছেন, অক্সিজেন দিতে হচ্ছে আগের চেয়ে কম, তবে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। আজকে আমার আইনি অভিমত দিয়ে ইয়েতে পাঠিয়ে দিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কালকে সকালবেলা পাঠিয়ে। আজকে তো কেউ নেওয়ার ওখানে নাই, আজকে তো বন্ধ, সেই জন্য আমি কালকে সকালবেলা। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্য খাত ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়, কিন্তু জনবল সংকটে তা এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডাক্তার, নার্স সহ এই মুহূর্তে আরও 1 লাখ জনবল প্রয়োজন। চূড়ান্ত অনুমোদন পেলেই নিয়োগ শুরু হবে বলে জানান তিনি। দেশে করোনা সংক্রমণ শুরুর পর বেরিয়ে আসে স্বাস্থ্য খাতের নানা সংকট। যন্ত্রপাতি, আইসিইউ, অক্সিজেন, হাসপাতালের বেডসহ জনবল সংকটও রয়েছে, যার প্রভাব পড়ে করোনা চিকিৎসায়। অধিদপ্তরের তথ্যমতে স্বাস্থ্য খাতে সরকারি জনবল আছে ৭৮,৬১৯ জন। এর মধ্যে চিকিৎসক ২৫,৯৯৮, মেডিকেল টেকনোলজিস্ট ৫,২০৮, স্যাকমো বা চিকিৎসকের সহযোগী ৩০,৭০৯, কমিউনিটি হেলথ কেয়ার কর্মী ১৩,৯০৭, স্বাস্থ্য পরিদর্শক ১,০৫৭, স্বাস্থ্য সহকারী ১৫,০২০ জন। এছাড়া নার্স রয়েছে প্রায় ২৬,০০০। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোভিড রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও নার্সদের মাসে ১৫ দিনের জন্য আইসোলেশনে যেতে হয়। এছাড়া করোনা চিকিৎসায় নতুন করে হাসপাতাল ও ইউনিট বাড়ানো হলেও নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তাই ডাক্তার ও নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। কোভিড রোগীদের জন্য 15 দিন করে ওরা আইসোলেশনে যায়। সে কারণে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীর
যে সংখ্যাও দ্বিগুণ লাগে। এই হিসাবে আমরা হিসাব করছিলাম যে 1 লাখেরও বেশি লোক লাগে। মন্ত্রী আরও জানান, এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। অনুমোদন পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি যে আমাদের ডাক্তার এবং নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী আরও নিয়োগ দেওয়া প্রয়োজন রয়েছে। উনি বলেছেন যত লাগে তত আমরা দিয়ে দিব, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে চালু করতে হবে। সরকারি হাসপাতালের সেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পদ সৃষ্টি করা হচ্ছে। আগে ভবন তৈরি হলেও নিয়োগের বিষয়টি ভাবা হয়নি বলেই এ সংকট মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মামুন শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতের পক্ষে অনলাইনে গুজব ছড়ানো হয়েছে বিদেশ থেকে। মাদ্রাসার ছাত্রদের তাণ্ডব চালাতে বাধ্য করা হয়েছে। তদন্তে এসব তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। ইন্টারপোলের মাধ্যমে বিদেশি ওই চক্রটিকে বিচারের আওতায় আনার চেষ্টা চলছে। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদের নামে ঢাকা ও ঢাকার বাইরে তাণ্ডব চালায় হেফাজত। এ নিয়ে সারা দেশে মামলা হয়েছে শতাধিক। প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা। গোয়েন্দারা বলছে তাণ্ডব চালাতে উস্কানি দেওয়া হয়েছে বিদেশ থেকেও। তাণ্ডবের পরও হেফাজতের সমর্থন বাড়াতে ছড়ানো হচ্ছে গুজব। এটি করছে একটি চক্র। প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হচ্ছে তাদের। দেশের বাইরে অবস্থান করায় এদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে, আমরা পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে একটা এনসিবি শাখা আছে, সেখানের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দারা আরও জানিয়েছে, সাম্প্রতিক তাণ্ডব চালাতে টাকা এসেছে দেশ বিদেশ থেকে। মামুনুল হক সহ হেফাজত নেতাদের ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে টাকার যোগানদাতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যোগাযোগ কার সাথে করেছে, এই সমস্ত ঘটনাগুলি মানে তাণ্ডব চালানোর জন্য যে সমস্ত যোগাযোগের মাধ্যমে যেগুলি করছে, সেই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি। কিন্তু সেগুলি সাক্ষ্য প্রমাণ আরও যেগুলি দরকার, সেগুলি আমরা কালেক্ট করে সামনে তদন্ত শেষ করে আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। লকডাউন উঠে গেলে মাদ্রাসা ছাত্রদের দিয়ে হেফাজত যাতে নতুন করে সহিংসতা চালাতে না পারে, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে 1000 গাছ লাগানো হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম। শনিবার গাছ কাটা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে খণ্ডিত তথ্য প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন প্রকল্প পরিচালক। বলেন, অনেক গাছে ক্রস চিহ্ন দিয়ে রাখা হয়েছে। উদ্যানে ঘুরতে আসা লোকদের টয়লেট বা স্যানিটেশন এবং হালকা স্ন্যাক্স, চা কফি সুবিধার জন্য পুরো উদ্যানে ছড়িয়ে ছিটিয়ে 7টি ফুড কিয়স্ক তৈরি করা হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখেই এসব পরিকল্পনা করা হয়েছে। আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র শবে কদরের রজনী। এ রাত 1000 মাসের চেয়েও উত্তম, কারণ এ রাতেই নাজিল হয় পবিত্র আল কোরআন। মুসলমানদের কাছে শবে কদরের তাৎপর্য অনেক। এই রাতে ইবাদত করলে অনেক বেশি নেকি লাভের সুযোগ থাকে। তাই এই রাতে জিকির, আজকার, ইবাদত বন্দিগি ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহান রাব্বুল আলামিনের রহমত কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে কদর উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা করোনা মহামারী থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। জেরুজালেমের আল আকসা মসজিদে আবারও ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের সংঘর্ষ, আহত প্রায় 100। ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ম্যান সিটিকে হারালো চেলসি। লা লিগায় বার্সা আতলেতিকো ম্যাচ ড্র। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বিনামূল্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করছে একটি সামাজিক সংগঠন। এতে রোগীর স্বজনদের খাবার সংগ্রহের ভোগান্তি কমেছে, একই সাথে সাশ্রয় হচ্ছে অর্থের। রোগীর স্বজনদের খাবার দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিকে করোনা, অন্যদিকে লকডাউন। অনেকেই হাসপাতাল এলাকা এড়িয়ে চলছেন বা বিশেষ প্রয়োজন না হলে যাচ্ছেন না। এমন পরিস্থিতিতে হাসপাতালে থাকা রোগীর স্বজনদের বিনামূল্যে ইফতার সহ রাতের খাবার নিয়ে হাজির হচ্ছেন মেহমান নামের সামাজিক সংগঠনের কর্মীরা। প্রতিদিন 150 শতাধিক রোগীর স্বজনকে দেয়া হচ্ছে এই খাবার। রাতের খাবার হিসেবে শুধু ভুনা খিচুড়ি দেয়া হলেও রমজানে যুক্ত হয়েছে ইফতার সামগ্রী।
রোগীর স্বজনরা জানান, লকডাউনের মধ্যে বাড়ি থেকে বা যে কোনো জায়গায় গিয়ে খাবার আনা কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতিতে বিনামূল্যে খাবার পেয়ে স্বস্তিতে তারা। আমার বাড়ি অনেক দূর দিয়ার, তাই ওখান থেকে খাবার আসতে পারে না ভাইরাসের কারণে, তাই এখানে ইফতার পাই আমাদের খুব ভালো হচ্ছে, অনেক উপকার হচ্ছে আর খাবারের মানগুলো ভালো আছে। এই খাবারটা কিনতে গেলে অনেক টাকা লাগতো, আমি এখানে মেডিকেল থেকে যে পাচ্ছি আমার খুবই খুশি হচ্ছে। আয়োজকরা জানান, করোনা কালে রোগীর স্বজনদের দুর্ভোগ কমাতে প্রতিদিন তারা দিচ্ছেন রাতের খাবার। আমরা 20-25 জন লোক, বন্ধু বান্ধব, ছোট ভাই, সবার সহযোগিতায় আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। ভুনা খিচুড়ির সাথে আমরা আদার্স তেহরি দিই, আমরা আপনার ইফতারি দিই। হাসপাতাল থেকে রোগীর বাইরে অন্য কারো জন্য খাবার দেওয়ার ব্যবস্থা না থাকায় মেহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। মেহমান যে সংগঠনটি এটা পরিচালনা করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই। রোগীর যে লোকরা যারা দীর্ঘদিন এখানে থাকে তাদের যেমন সুবিধা হয়েছে, পাশাপাশি রোগীর সুবিধা হয়েছে। মানবতার সেবায় সংগঠনটির এমন মহতী উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিম্নমানের সেমাইয়ের সয়লাভ, রংপুরে বাজার, এগুলো তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, অথচ বিক্রি হচ্ছে নামি দামি ব্র্যান্ডের মোড়কে। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এসব কারখানা। রংপুরে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। কারখানাগুলোতে বারবার অভিযান চালালেও থেমে নেই উৎপাদন। নগরীর বাহারকাচনা এলাকার এই কারখানায় এভাবেই নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। ব্যবহার হচ্ছে পোড়া তেল, কেমিক্যাল সহ নিম্নমানের সামগ্রী। কারখানার ভেতরে স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশ। শুধু এটিই নয়, রংপুরে এমন অনেক কারখানায় তৈরি হচ্ছে সেমাই। অসুস্থকর অবশ্যই, যদি পরিবেশ ভালো থাকে তাহলে ভালো হবে। আর সরকারিভাবে অবৈধ ঠিক আছে, এতদিন থেকে যা ভুল করছে আর দ্বিতীয় নেক্সট টাইম এই ভুল হবে। কারখানায় সেমাই তৈরির পর তা চলে যাচ্ছে নগরীর নামি দামি দোকানে। বিভিন্ন ব্র্যান্ডের নামে প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে দেদারসে। এসব সেমাই কিনে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তারা রং দেয়, কেমিক্যাল দেয়, এত কিছু দেয় যে আমরা বুঝতে পারি না। এটা বাজারজাত করে এরা, আমরা কিনে খাই, তারপরে দেখি যে এটা স্বাস্থ্যসম্মত না, আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যায়। প্রতারণার শিকার হচ্ছি, কারণ বিভিন্ন কেমিক্যাল সংমিশ্রণে এই লাচ্ছাগুলো তৈরি করে। মন ধরা কিনে আনি এবং ওখানে অনেক কারখানা আছে, ওখান থেকে বাছাই যাচাই করে কিনে নিয়ে আসি। এখান থেকে প্যাকেটজাত করে বড় বড় কোম্পানিগুলো অর্ডার, এটা সত্যতা এখানে আমরা পেয়েছি এবং এগুলো আমরা তদন্ত করতেছি। যে স্লিপগুলো পাওয়া গেছে সেগুলো জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তদন্ত চলমান আছে। এসব কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার বিরোধী কাজ যারা করছে তাদের যদি কাজগুলো আমরা তদন্ত করে বের হয়ে যায়, আমাদের নজরে আসে, আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। রংপুরে ছোট বড় শতাধিক অনুমোদনহীন নকল সেমাই কারখানা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার ঝুঁকি ঠেকাতে একদিকে যেমন দূরপাল্লা বাস বন্ধ, অন্যদিকে পাটুরিয়া ও শিমুলিয়ায় ফেরিঘাট বন্ধ। তারপরও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। সকাল থেকেই নগরের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ঈদে খরমুখ মানুষের ভিড়। এ নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, গাবতলীর এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন, আর মানুষের ঢাকা ছাড়া ঠেকাতে পুলিশের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আশরাফ, পুলিশের পক্ষ থেকে গত কয়েকদিনের চেয়ে আজকে কিন্তু পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। আমি এই মুহূর্তে আপনাদেরকে একটি চিত্র দেখাতে চাই। সেটা হচ্ছে পুলিশ যেটি করছে, অর্থাৎ কোনো যাত্রীবাহী, সেটি প্রাইভেট কার হোক, মাইক্রোবাস হোক, কাউকেই কিন্তু তারা ছেড়ে দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে তারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের একটি বক্তব্য, সেটা হচ্ছে তারা নির্দেশনা পেয়েছেন ঢাকা থেকে কোনো যাত্রীবাহী প্রাইভেট কার, মাইক্রোবাসে করে কাউকেই দেওয়া হবে না। যারা বের হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি মামলার আওতায় আনা হচ্ছে। আমরা এর আগের দিনগুলোতে, অর্থাৎ লকডাউন শুরুর থেকে তারপরে তো সর্বাত্মক লকডাউন হলো, তখন পুলিশের যে তৎপরতা ছিল প্রথম 2 দিন, আজকে আবার ঠিক সেই একই রকম তৎপরতা তো গাবতলীর যে পুলিশ চেকপোস্ট রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি। এখানকার দায়িত্বরত কর্মকর্তা যিনি, তার সাথে কথা বলেছি, তিনি বলছেন পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাত্রীবাহী কোনো যান, সেটি সিএনজি হোক, মাইক্রোবাস হোক অথবা প্রাইভেট কার হোক, কাউকেই যেতে দেওয়া হবে না। আরেকটি বিষয়, যদিও যান চলাচল কিছুটা নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানকার কথা যদি বলি যে কোনো যানে করে কাউকে যেরকম ঢাকা থেকে বের হতে দেওয়া হচ্ছে না, তবে পায়ে হেঁটে যারা বের হচ্ছে
তাদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। অর্থাৎ এখন মানুষ যেটি করছে সেটি হচ্ছে তারা কিন্তু বের হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিএনজি যাত্রীতে করে যেতে চাচ্ছিল, পুলিশকে অপেক্ষা করেন একটা, এবং পুলিশ সেটিকে আটকিয়ে দিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আরও একটি গাড়ি যাত্রী করে যাচ্ছিল, প্রাইভেট কারে করে গাদাগাদি করে যাচ্ছিল, এবং সেটিকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে আটকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুলিশ অনেকটাই কঠোর। আমরা গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু পুলিশের অত্যন্ত কঠোর। আমি যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাদাগাদি করে তারা যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সেটি আটকিয়ে দেওয়া হয়েছে এখন, এবং পুলিশ তাদেরকে মামলার আওতায় আনবে, পাশাপাশি তাদেরকে আবার রাজধানীর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আর তার পাশে পুলিশ যেখানে যান চলাচলে হিমশিম খেতে যাচ্ছে, তার পাশের চিত্র যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষজন হেঁটে কিন্তু যাচ্ছে। অর্থাৎ আমিনবাজার ব্রিজ হয়ে তারা হেঁটে যাচ্ছে। যদিও তারা জানে, আপনি জানেন যে দক্ষিণ অঞ্চলের অন্তত 21 জেলার মানুষ এই রুট দিয়ে পাটুরিয়া ঘাট ব্যবহার করে যাতায়াত করে থাকে। যেহেতু পাটুরিয়া ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে, ঘাট বন্ধ রয়েছে, তারপরও কিন্তু মানুষ সেই ঘাটের দিকে ছুটছে। আশরাফ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 7,75,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি প্রায় 33 লাখ। এ পর্যন্ত 32,95,000-এর বেশি মৃত্যু ছাড়াও আক্রান্ত হয়েছে 15,83,00,000-এর বেশি মানুষ। একদিনে আবারও সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে ভারতে। দেশটিতে নতুন শনাক্ত 4,09,000-এর বেশি, আর মারা গেছে 4,133 জন। এদিকে রাজস্থানে করোনায় মারা যাওয়া এক ব্যক্তির শেষকৃত্যে অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়েছেন 150 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 21 জনের। ঈদের আগে সংক্রমণ বাড়ার শঙ্কায় শনিবার থেকে পাকিস্তানে চলছে লকডাউন। প্রথম 2 ধাপ নিয়ন্ত্রণ করলেও তৃতীয় ধাপে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। আফগানিস্তানে কাবুলে একটি স্কুলের কাছে একাধিক বোমা বিস্ফোরণে অন্তত 30 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। শনিবার রাজধানীর পশ্চিমাঞ্চলীয় শিয়া জেলার সাইদ আল শাহাদা স্কুলের কাছে বোমা বিস্ফোরণ হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। এদিকে বেসামরিক নাগরিককে লক্ষ্য করে হামলার ঘটনায় নিন্দা জানায় তালেবান। গত মাসে 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় ওয়াশিংটন। এরপর থেকে দেশটিতে হামলার ঘটনা বেড়েছে। টানা দ্বিতীয় দিনের মতো রণক্ষেত্রে পরিণত হয়েছে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণ। শনিবার শবে কদর উপলক্ষে নামাজ আদায় করতে যাওয়া ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় দামেস্ক গেটের কাছে বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড, রাবার বুলেট ও জল কামান ছোড়ে পুলিশ। এই ঘটনায় অন্তত 80 জন আহত হয়েছে, যাদের মধ্যে 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস দিলেও হামলার সাফাই গেয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আইনের শাসন রক্ষায় কাজ করেছেন তারা। এর আগে শুক্রবারও আল আকসা মসজিদের কাছে সংঘর্ষে 2 শতাধিক ফিলিস্তিনি আহত হয়। ইসরায়েলের 17 পুলিশ সদস্যও আহত হয়। বুথফেরত জরিপকে সঠিক প্রমাণ করে টানা দ্বিতীয় মেয়াদে লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান। প্রতিপক্ষ কনজারভেটিভ দলের শাউন বেইলির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে 55.2% সমর্থন পান লেবার দলের সাদিক। শাউন পেয়েছেন 44.8% সমর্থন। জয় নিশ্চিতের পর সাদিক খান বলেন, পুরো যুক্তরাজ্যে বেড়ে চলা বিভক্তির চিত্রই নির্বাচনের ফলাফলে ফুটে উঠেছে। অবশ্য সাদিক জিতলেও খুব ভালো অবস্থানে নেই তার দল লেবার পার্টি। 100 বছরের ইতিহাসে প্রথমবার ডারহাম কাউন্সিল হাতছাড়া হয়েছে তাদের। একই সাথে গতবারের তুলনায় 7টি কাউন্সিল ও 301টি কাউন্সিলর হারিয়েছে লেবার পার্টি। তবে গতবারের চেয়ে উল্লেখজনক বেড়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সমর্থন। সোমবারের মধ্যেই পৃথিবীতে আছড়ে পড়তে পারে চীনের নিয়ন্ত্রণহীন লং মার্চ 5B রকেটের একাংশ। বর্তমানে পৃথিবীর দিকে প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে রকেটের ভেঙে পড়া অংশটি। এর মধ্যে এই অংশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, স্পেনের মাদ্রিদ, চীনের বেইজিং, চিলির দক্ষিণাঞ্চল এবং নিউজিল্যান্ডের সীমানা অতিক্রম করেছে। জনবহুল এলাকায় এটি আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 2020 সালের মে মাসে আইভরি কোস্টে আছড়ে পড়েছিল চীনের আরেক রকেট লং মার্চের একটি অংশ। তবে তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এবারে রকেটটিও তেমন কোনো ক্ষতি করবে না বলে ধারণা করছেন অনেক বিজ্ঞানী। 29 এপ্রিল 30 মিটার দৈর্ঘ্যের লং মার্চ 5B রকেটের সফল উৎক্ষেপণ করে চীন। আজ থেকে অনুশীলন করতে পারবেন শ্রীলঙ্কা ফেরত তামিম মুশফিকরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে বিসিবি। শনিবার দুই পক্ষের সভা শেষে এসেছে সমাধান, জানিয়েছেন
বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এদিকে ভারত থেকে ফেরা সাকিব মুস্তাফিজের কোয়ারেন্টিনের মেয়াদও কমানোর চেষ্টা করছে বোর্ড। শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টিন নিয়ে তৈরি হয় জটিলতা। মিরপুরের দলের সাথে প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা থাকলেও 14 দিন কোয়ারেন্টিনের বাধ্যবাধকতায় আটকে যায় তামিম মুশফিকদের অনুশীলন। বিসিবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আলোচনায় অবশেষে মিলেছে সমাধান। শিথিল করা হচ্ছে লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোভিড প্রোটোকল। টেস্টের নেগেটিভ সার্টিফিকেট পেলেই অনুশীলনে যোগ দিতে পারবেন তামিম মুশফিকরা। যারা শ্রীলঙ্কা থেকে চলে এসেছেন তারা একটা টেস্ট নেগেটিভ হওয়ার পরে তারা হয়তো জাতীয় দলের সাথে যোগ দেবেন। আমাদেরকে সেভাবেই কমিউনিকেট করা হয়েছে যে ওয়ান্স দোজ প্লেয়ার্স আর টেস্টেড নেগেটিভ তারা জাতীয় দলের রেগুলার ক্যাম্পে জয়েন করতে পারবেন। ভারত থেকে ফিরে 2 আলাদা হোটেলে সাকিব মুস্তাফিজ আছেন 14 দিনের কোয়ারেন্টিনে। সেটা কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি। এরই মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ হয়েছেন সাকিব, অপেক্ষায় মুস্তাফিজ। জাতীয় দলের যারা সম্ভাব্য যারা প্লেয়ার আছেন তাদেরকে আমাদের প্র্যাকটিসের আওতায় নিয়ে আসা। সো আমরা আজকেই একটা গ্রিন সিগন্যাল পেয়েছি যে তারা একটা টেস্ট রেজাল্ট নেগেটিভ হওয়া সাপেক্ষে তারা জাতীয় দলের সাথে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই তারা অংশগ্রহণ করবেন। সিরিজ সম্প্রচারের ক্ষেত্রে ভারতীয় ক্রুদের আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি ভিন্ন হলেও আপাতত সূচি পরিবর্তনের সংখ্যা দেখছে না বিসিবি। আমরা না সিরিজ রিশিডিউল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেজন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। কঠিন পরিস্থিতিতে টিভি সম্প্রচার জটিলতায় বিকল্প ভাবনা করে রেখেছে বিসিবি। আমরা অন্য যে অপশনসগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করছি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল ম্যানচেস্টার সিটির। জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে চেলসির কাছে 2-1 ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার দল। ঘরে মাঠ ইতিহাদের শুরুটা দারুণ ছিল সিটির। স্টার্লিংয়ের গোলে বিরতির আগেই লিড নেয় সিটিজেনরা। যোগ করার সময়ে আগুয়েরো পেনাল্টি মিস না করলে ব্যবধান আরও বাড়ত। দ্বিতীয়ার্ধে চমৎকারভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। 63 মিনিটে সমতা আনেন হাকিম জিয়াস। আর শেষ দিকে যোগ করার সময়ে চেলসির জয় নিশ্চিত করেন মার্কোস আলোনসো। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতি সারল চেলসি। এদিকে ঘরের মাঠে সাউদাম্পটনকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। গোল করেন সাদিও মানে ও থিয়াগো আলকান্তারা। লা লিগা ট্রফি মাদ্রিদে থাকবে নাকি ফিরবে কাতালোনিয়াতে, সেই লড়াই আরও জমে গেল। ন্যু ক্যাম্পে বার্সেলোনা আতলেতিকোর ম্যাচ 0-0 ড্র হয়েছে। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে দাপট ছিল আতলেতির। 77 পয়েন্ট নিয়ে শীর্ষে সিমিওনির দল, 2 পয়েন্ট পিছিয়ে বার্সা। ন্যু ক্যাম্পে বল দখলে এগিয়ে বার্সেলোনা, কিন্তু ওদের রক্ষণে ভীতি ছড়িয়ে গেছে আতলেতিকো মাদ্রিদ। হারমোসা কোরিয়ার সমন্বয়ে প্রথম প্রচেষ্টা ক্লেমেন লংলে রুখে দিয়েছেন। প্রথমার্ধে আরও সুযোগ তৈরি করেছে অতিথিরা। সাবেক ক্লাবের বিপক্ষে স্পটলাইটে লুইস সুয়ারেস, গোলকিপার টের স্টেগেনকে বারে বারেই পরীক্ষায় পড়তে হয়েছে। যদিও ডেডলক ভাঙতে পারেননি উরুগুয়ান ফরওয়ার্ড। বার্সার আক্রমণ গতি পায়নি ফাইনাল থার্ডে এসে। বিরতির আগে মেসির প্রথম প্রচেষ্টা পছন্দের শুটিং স্পট থেকে বিপজ্জনক এলএম10 আটকে গেছেন ও ব্ল্যাকের কাছে। ফ্রিকিকে সাফল্য খুঁজেছে বার্সেলোনা। স্পেশাল কিছু আসেনি মেসির কাছ থেকে, পারেননি দলকে এগিয়ে নিতে। মিগুয়েজাকে তুলে দ্বিতীয়ার্ধে আরাউজোকে নামিয়েছে বার্সা। উরুগুয়ান সেন্টার ব্যাক নজর কেড়েছেন এদিন। পেদ্রির ক্রসে তার গোল অফসাইডে আটকে গেছে। সেই রেশ থাকতে সুযোগ এসে যায় আতলেতিকোর সামনে। সুয়ারেজও সাফল্যের জন্য হন্যে হয়েছিলেন। জালের দেখা পেলেও ফাউলের কারণে গোল বাতিল হয়েছে। গ্রিজম্যান ছিলেন নিষ্প্রভ। শেষ দিকে নেমে ওসমান ডেম্বেলেও দারুণ সুযোগ হাতছাড়া করেছেন। জর্ডি আলবার ক্রসে তার হেডার বারের ওপর দিয়ে গেছে। গোলশূন্য ড্রতে ত্রিমুখী শিরোপার লড়াই আরও জমে গেল, যেখানে লাভবান রিয়াল মাদ্রিদ। সোমবার সেভিয়াকে হারালেই ওপরে উঠে যাবে জিদানের দল। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ঘরে মাঠে সেভিয়াকে হারালে শিরোপা লড়াইয়ে এগিয়ে যাবে জিদানের দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। বার্সেলোনা আতলেতিকো ম্যাচ ড্র হওয়ায় লাভ হয়েছে রিয়ালের। বাকি 4 ম্যাচে কোনো ভুল না করেই শিরোপা ধরে রাখতে সফল হবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চোট সমস্যায় স্বস্তিতে নেই গ্যালাক্টিকোস। ফারানে কারভাল আগে থেকেই মাঠের বাইরে। নতুন করে চোটে পড়েছেন সার্জিও রামোস। তাই নরবরে রক্ষণ নিয়ে সেভিয়াকে মোকাবেলা করতে হবে রিয়ালকে।
এদিকে সেরিয়াতে ইউভেন্টাসের মুখোমুখি হবে শক্তিশালী এসি মিলান। শিরোপা হাতছাড়া হওয়া ইউভের চ্যালেঞ্জ শেষ 4 থেকে লিগ শেষ করা। জুনে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে সোমবার থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। 21 কিংবা 22 মে কাতারে যাবে জামালরা। সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের। 33 জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। টুটুল হোসেন বাদশা বাদ পড়লেও ফিরেছেন তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম ও তারিক কাজী। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচ করোনা পরিস্থিতি বিবেচনায় হোম অ্যাডভান্টেজ হারিয়ে খেলতে হবে কাতারে। 33 সদস্যের প্রাথমিক দলে চমক নেই। অভিজ্ঞ ডিফেন্ডার বাদশা না থাকলেও চোট কাটিয়ে ফিরেছেন তপু বর্মন। উইঙ্গার ইব্রাহিম আর রাইট ব্যাক তারিক কাজী চলতি লিগে নিয়মিত কিংস জার্সিতে খেলেছেন। জেমিরের নজর কেড়েই ফিরেছেন দুজন। সাথে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন শেখ জামালের লেফট ব্যাক রেজাউল করিম। 10 মে থেকে ক্যাম্পে যোগ দিবেন ফুটবলাররা। একই দিনে দেশে ফিরবেন হেড কোচ জেমিডে। কোভিড টেস্টের পর শুরু হবে মাঠের অনুশীলন। এএফসি কাপের সূচি থাকায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা মালদ্বীপ থেকে সরাসরি যোগ দিবেন কাতারে। আমরা এই 10, 11, 12 পরপর 3 দিন রোলিং বেসিসে আমাদের সকলে যোগদান করবেন জাতীয় দলের ক্যাম্পে। সকল খেলোয়াড়দের যাদের যাদের যে খেলা শেষ হয়ে যাবে তারা সাথে সাথে সেখানে যোগদান করবে। কিছু পরিবর্তন আছে এবং সকলেই খেলার মধ্যে আছেন। আমি আশা করছি এই দল ভালো রেজাল্ট করবে। 21 কিংবা 22 মে কাতার যাবে দল। সেখানে 2টি প্রস্তুতি ম্যাচের জন্য সেদেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা চালাচ্ছে বাফুফে। শিথিল কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলনে নামতে চায় বাংলাদেশ। কাতারকে অনুরোধ করেছি আমাদেরকে তাদের টপ ফ্লাইট 2টি ক্লাবের সাথে 2টি প্র্যাকটিস ম্যাচ করতে দেওয়ার জন্য 25 এবং 29 তারিখে। কাতারের যে অ্যাসপায়ার ফুটবল একাডেমি রয়েছে সেই একাডেমিতে যেন আমাদের দলটি ট্রেনিং করতে পারে এবং সেক্ষেত্রে প্রয়োজন কিছু কিছু দিন আমরা দুবেলা ট্রেনিং করব, সেটা আমরা উল্লেখ করেছি। আমরা যেটা বলেছি যে 48 ঘন্টা, সর্বোচ্চ 48 ঘন্টার বেশি আমরা আসলে কোয়ারেন্টাইনে থাকতে ইচ্ছুক না। 3 জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ। এরপর 7 জুন ভারত আর 15 জুন ওমানের বিপক্ষে নামবে লাল সবুজ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবচেয়ে মধুর ডাক মা, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দও মা। সন্তানের সাথে মায়ের মধুর সম্পর্ক জগতের সব রীতিনীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক উপরে। মায়ের প্রতি ভালোবাসা সময় ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও তাকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানরা। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ইতিহাস ঘাটলে দেখা যায় খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে মা দিবস হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তারা আরাধনা করত দেবতাদের। বর্ণাঢ্য আয়োজনে মা দিবস উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। 1870 সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে সব মাকে একসঙ্গে করতে চান, আর এর জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তার লক্ষ্য ছিল 1958 সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। অ্যান জার্ভিস যুদ্ধবিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সে চার্চে 1908 সালের 10 মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এরপর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি। 1912 সালে সর্বপ্রথম এ দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। 1914 সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় দিবসের মর্যাদা দেন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইড্রো উইলসন। আর 1962 সালে দিবসটি স্বীকৃতি পায় আন্তর্জাতিক দিবস হিসেবে। এরপর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।